প্রিয় সাংবাদিক ভাইবৃন্দ, আপনারা জানেন গত 12 তারিখ কুলাউড়া থানায় নাফিসা আক্তার আঞ্জুম নামে একজন ক্লাস 10-এ পড়া একজন ছাত্রী, সে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ার থেকে ফেরত আসার সময় থেকে সম্ভবত আমরা যে টাইমটা পেয়েছি সেটা হচ্ছে 9:30 থেকে 10টার মধ্যে সে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে যাওয়ার পরে আমাদের কুলাউড়া থানায় একটা জিডি করে। তো জিডির প্রেক্ষাপটে আমরা তদন্ত করি। এখানে সাব ইন্সপেক্টর হাবিবুর রহমানকে তদন্ত দেওয়া হয়। এই পরবর্তীতে আমরা 14 তারিখ আমরা খবর পাই যে তার বাড়ির পাশেই, যে আঞ্জুমের বাড়ির পাশেই একটা নালা আছে, নালার ওখানে তার ডেড বডি পাওয়া যায়। তো ডেড বডি পাওয়ার পরে আমাদের সন্দেহ হয়, যেহেতু নিখোঁজ হয়ে যাওয়ার পরে এই ডেড বডিটা পাওয়া গেছে, তো সেক্ষেত্রে এসপি স্যার খুব গুরুত্ব দিয়ে আমাকে এবং সদর সার্কেল আজমল, সে অতিরিক্ত দায়িত্বে কুলাউড়া সার্কেলে আছে, আমরা দুইজনে ওখানে যাই। সাথে অফিসার ইনচার্জ ছিল, ইন্সপেক্টর তদন্ত সুদীপ্ত সহ অন্যান্য সকল টিমকে আমরা এখানে এঙ্গেজ করি। এঙ্গেজ করার পরে আমরা ডেড বডির সাথে সাথে ওই এলাকার লোকজন, বিশেষ করে যে এখানে যেহেতু ক্লুলেস, এখানে কোনো ক্লু আমরা পাই নাই, তো ক্লুলেস যেহেতু আমরা প্রায় 5 থেকে 6টা টিম করছি। 6টা টিম করার পরে আমাদের এখান থেকে সদর থানা থেকে যারা ভালো কাজ করে, সাব ইন্সপেক্টর হিরণ ছিল, সাব ইন্সপেক্টর জয়ন্ত, তারাও গেছে। আর এই কুলাউড়া থানার আরো সব সাব ইন্সপেক্টর এসআইকে নিয়ে টিম করি। টিম করার পরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এলাকার সম্পর্কে বা এলাকায় কোনো খারাপ লোক আছে কিনা সবকিছু অবজারভেশন করে আমরা 6টা টিম করার পরে সবাই জিজ্ঞাসাবাদ করছে এলাকার লোকজনদেরকে। তো আমরা আস্তে আস্তে কিছু তথ্য পেতে থাকি। তো ওখানে আমাদের সন্দেহ হয় যে এলাকার তথ্য ভিত্তিতে, তারপর হচ্ছে ঘটনাস্থল, তারপর যেখান থেকে আমরা আলামত উদ্ধার করছি, এই সবকিছু মিলে আমরা একজনকে সন্দেহ করি, জুনেল মিয়া। সেও একদম ভিকটিমের যে বাসা এবং জুনেল মিয়ার বাসা পাশাপাশি, ওখানে সর্বোচ্চ 50 থেকে 100 গজ হতে পারে। তো তার প্রিভিয়াস যে হিস্ট্রি, তার যে কার্যকলাপ গুলা একটু সন্দেহজনক ছিল। এরকম নারীগঠিত কিছু বিষয় আগেও ছিল, কিন্তু সেটা প্রকাশ্যে আসেনি। আর তাকে যখন আমরা আটক করি, তার মোবাইলে আমরা দেখতে পাই যে একটা যে গুগল যে হিস্ট্রি, এই হিস্ট্রিতে তার পর্ন সাইটে তার যাওয়ার ব্যাপক আমরা ব্যাপকতা দেখি। তখন থেকে আমাদের সন্দেহ আরো বাড়তে থাকে। আমরা জিজ্ঞাসাবাদ করি ওখানে বিকাল 2টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা জিজ্ঞাসাবাদ করি। সে অনেক কিছু স্বীকার করে, আবার স্বীকার করে না। এক পর্যায়ে আমাদের এসপি স্যার নিজেই বললেন যে তোমরা এসপি অফিসে চলে আসো, আমরা এখানে জিজ্ঞাসাবাদ করি। তো ওখানে এসপি স্যার আমরা এখানে নিয়ে আসার পরে স্যারের উপস্থিতিতে স্যার আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রাত 12টার সময় সে স্বীকার করে যে পুরো ঘটনাটা আমাদের কাছে খুলে বলে, এবং তার দেওয়া তথ্য ভিত্তিতে পরবর্তীতে ওখানে লোকাল কিছু মিডিয়া ছিল মনে হয়, তৎক্ষণাৎ আর স্থানীয় লোকজনের উপস্থিত ছিল, তাদের উপস্থিতিতে আমরা এই যে ভিকটিমের যে পরিহিত বোরকাটা আমরা ওই লাস্ট যেখানে পাই তার পাশে একটা কবরস্থান ছিল, কবরস্থানের পাশে একটা নির্জন জায়গা থেকে এটা উদ্ধার করি। এবং পুরো ঘটনাটা সে আমাদের সামনে ব্যাখ্যা করে যে কিভাবে এই মহিলা মেয়েকে মারে। মূলত এই মেয়েটাকে সে করার জন্য, দর্শন করার জন্য, তার সাথে সম্পর্ক করার জন্য তার কাছে যায়, তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটা তাকে এই বিষয়গুলো প্রশ্ন দেয় নাই। সে তখন পিছন থেকে ঝাপটা ধরার পরে সে চিৎকার করে। এই চিৎকার করাতে সে তার মুখ বন্ধ করে গলা দিয়ে তাকে হত্যা করে। এ হচ্ছে মূল বিষয়। আর স্যার যেহেতু আমাদেরকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত স্যার নিজেই জিজ্ঞাসাবাদে ছিলেন, স্যার আমাদেরকে আসলে এই সহযোগিতাটুকু না করলে আমরা হয়তো শেষ পর্যন্ত গিয়ে এটা পুরোপুরি সফল হতে পারতাম না। সেজন্য আমরা স্যারকে ধন্যবাদ জানাই। স্যার একটু বাকিটা বলুন। আমরা আসলে সবসময়ের জন্য ইনভেস্টিগেশন আমরা ডিজিটাল ইনভেস্টিগেশনের উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকি। বর্তমান এই যে রিসেন্ট যে ঘটনাটা আপনাদেরকে জানানোর জন্য আপনাদেরকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আপনারা এটা শুনবেন। সবকিছু কিন্তু ডিজিটাল
ঘটনার সাথে সম্পর্ক না থাকলেও কিছু কিছু নজর রেখে যায়। তো সেই প্রেক্ষিতে আমরা যেটা দেখেছি, এই মেয়েটা প্রতিদিনের ন্যায় যেভাবে প্রাইভেট পড়তে যান, ওনার এই প্রাইভেট পড়ার এটাই তার হলো মূল টার্গেট, যে সে সকাল 7টার সময় বাড়ি থেকে বের হয়। সকালবেলা সাধারণত মানুষজন একটু কম বের হয়, রাস্তাঘাটে কম লোক থাকে। আর যে জায়গাটা ছিল সেটা একেবারেই নির্জন জায়গায়। ওখানে যারা সাংবাদিক ভাইরা যাদের বাড়ি আছে ওই জায়গায় ঘটনার সঙ্গে ছিল, না দেখলে মানে আমরা আপনার যে গুগল ম্যাপে এখানে বসে দেখতে পারবেন ওই জায়গায় কি জঙ্গল। তুমি এই যে অ্যাড্রেসটা দিয়ে দিও, ওই এখানে বসে আপনারা দেখতে পারবেন জঙ্গল, কি একটা জঙ্গল মানে দিনের বেলায়। সেজন্য ওখানে যে রাস্তা দিয়ে মেয়েটা যাচ্ছে তাকে পিছন থেকে ধরে মানে রেপ করতে তো পারেনি, পরবর্তীতে মেয়েটা গলা টিপে তাকে হত্যা করে। কিন্তু সেখানে সেই সময়টা রাখার পর তার বাড়ির পাশে ওখানে ফেলে। কিন্তু দিনের বেলায়ও আসলে ওই জায়গায় দেখা সম্ভব না, যদি কারণ মানুষের তো সবসময়ের জন্য ওই জায়গায় সচরাচর চলাফেরা না। তবে এক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন সাধারণ মানুষ। আমাদের যে পুলিশের পোশাক বলে না, আমাদের যে বিভিন্ন শ্যাডো ইনভেস্টিগেশন আমাদের যে টিমগুলো ছিল কাজ করছে, মানে এলাকা সম্পর্কে একটা মানুষ বিরুদ্ধে খুব সাবলীল ভাবে সাধারণ মানুষ কিন্তু অনেক তথ্য দিয়েছে। যেই ব্যক্তিকে কোথায় দেখা গেছে, কোন কোন এলাকায় ঘুরতে দেখা যায়, এই সাধারণত এরকম চরিত্র কার, এই যে সাধারণ মানুষের ভিতর থেকে যে অপরাধ দমনের জন্য তাদের ভিতরেও যে একটা সহযোগিতামূলক মনোভাব, সেটার কারণেই কিন্তু আমরা তাকে টার্গেট করেছি। আর এই তো খুবই শক্ত মনের, কারণ ইতিপূর্বে তার সম্পর্কে আমরা 6টা ঘটনা পেয়েছি। ডিটেক্ট করার আগে 6টা ঘটনা পেয়েছি। সে ইতিপূর্বে মানুষকে পিছন থেকে জাপটে ধরে, কারণ এক মেয়ে রাস্তাঘাটে একা ফেলে পিছন থেকে। তো মানুষ তো আসলে লজ্জার ভয়ে, সম্মানের ভয়ে কাউকে বলেনি। অনেক সময় স্থানীয়ভাবে এটা আবার সমঝোতাও হয়েছে। তো যখন আমাদের কাছে এই বিষয়গুলো মানুষের কাছে খুব নিরিবিলি ভাবে এই কথাগুলো পেয়েছি, তখন আমাদের কিন্তু টার্গেট কিন্তু আমরা সেট করছি। সেই হিসাবে তাকে জিজ্ঞাসাবাদে যখন দেখলাম যে সবই তো ঠিক আছে, তো বোরকা কোথায়, বোরকা থাকতে হবে, তো বোরকা পরে মেয়েটা বেরিয়েছে। পরবর্তীতে সে হত্যা করে বোরকাটা ওখানে কবরস্থানের পাশে একটা ওয়াল ছিল, ওয়ালের পাশে রাখছে। তখন কয়টা বাজে? রাত 12টা বা 12:30 বাজে মনে হয়। এই সময় আমাদের কাছে স্বীকার করলেন। তখনই কিন্তু সবাই গেলেন। এখন বললাম যে এখানে প্রেসের যদি লোকজন থাকে ওখানে দেখো, স্থানীয় সবার উপস্থিতিতে আমরা করছি। এটা আসলে খুবই একটা ঘৃণিত কাজ। তার ওয়াইফ আছে, আর তার ওয়াইফ শ্বশুর বাড়িতে আছে, এই সুযোগে সে হলো তাকে জোর করে তার মানে তার যে খারাপ মনোভাব সেটা আর কি সে বাস্তবায়ন করতে চাইছিল, সেটা পারেনি। যাই হোক, আমরা এইরকম একটা খুনি, এরকম একটা ঘৃণিত কাজের জন্য যাকে আমরা আটক করেছি, আমরা আসলে নিন্দা ছাড়া কিছু নিন্দা জ্ঞাপন করি। এবং আমরা বিশেষ করে আমাদের যারা প্রেসের ব্যক্তি আছেন এবং স্থানীয় যে সমস্ত সাধারণ মানুষ, তারা আমাদেরকে বেশ এই মামলা ডিটেকশনে সহযোগিতা করেছে। পুলিশ নামাতার আমরা ওখানে শুধুমাত্র কাজ করেছি। আমাদের মনে হয় এখানে আপনাদের ভূমিকা আরো সামাজিকভাবে আপনাদের এই বিষয়টা আরো মানুষের কাছে প্রচার করা দরকার, যে মানুষের এই ঘৃণিত চিন্তা এটা সমাজ থেকে বের করার জন্য আমরা যেন সমাজের জন্য এই সমস্ত ব্যক্তি বা এই ধরনের মানুষ যেন কোনো রকম কোনো অবস্থাতে যেন আশ্রয় প্রশ্রয় না পায়। সেটা পলিটিক্যাল শেল্টারে হোক, আর ধর্মীয় শেল্টারে হোক, আর সামাজিক সংগঠন হোক, কোনো সংগঠনে যেন এই সমস্ত ব্যক্তিদের যারা ব্যক্তিগতভাবে এই ধরনের মানসিকতা, তাদেরকে যেন শেল্টার না দেওয়া হয় এবং তাদেরকে যেন আমরা আইনের আওতায় আনতে পারি। এবং আপনাদের সহযোগিতায় আমরা আসলে এমন একটা বিষয়ের উদ্ঘাটন করেছি। পরবর্তী কার্যক্রমের জন্য আমরা তাকে আদালতে সোপর্দ করব। একটু বলবেন যে প্রশ্নটা প্রশ্ন আছে, আপনি বলছেন যে আসলে দর্শন করতে পারে নাই, সেটা কিভাবে নিশ্চিত হলেন আর কোন ক্লুর ভিত্তিতে তাকে অ্যারেস্ট করলেন এবং কাকে অ্যারেস্ট করলেন, নামটা এক কথা যদি বলেন। আপনি বলছেন খুব সুন্দর একটা কোশ্চেন, যে এখন পর্যন্ত যে কথাগুলো বলতেছি সেটা হলো যে অ্যাকিউজ তার বক্তব্যটা বলতেছে। যেমন এখনো ডাক্তারের মতামত এখন আমরা পাইনি। ডাক্তারের মতামতটা পেলে তারপরে
তাকে কোনো বিষ খাওয়ানো হয়েছে কিনা সেটাও তখন জানা যাবে। মানে আমরা প্রাথমিকভাবে যে সমস্ত বিষয়গুলো পেয়েছি সেইগুলোই আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম, এবং ওনার সঙ্গে কথা, বিশেষ করে যে অ্যাকুস্টকে আমরা যে আটক করেছি তার যে বক্তব্য, এগুলোর আলোকে আর কি আমি আপনাকে এই মেসেজগুলো আর কি দিচ্ছি। কত সময়ের ভিতরে, কিসের ভিত্তিতে আপনারা তাকে আচ্ছা, যাকে অ্যারেস্ট করেছেন তার নামটা কি? জুনেল, যাকে আটক করা হয়েছে তার নাম জুনেল মিয়া। আমি কিন্তু প্রথমে বলেছি এই ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন আপনারা। যেমন মেয়েটা কখনো কিন্তু মোবাইল ব্যবহার করে না, তার প্রেমের সম্পর্ক নেই। আমরা সবসময় যেন একটা ঘটনা হলে যে প্রেম করছে কিনা, কোথাও হারিয়ে গেছে কিনা, মোবাইল ব্যবহার করে কিনা, কোনো কিছুই না। শুধুমাত্র স্থানীয় মানুষ যে একটা মেয়ে হারিয়ে গেল এবং তার একটা লাশ পাওয়া গেল, তাহলে তাকে তো এই লাশটাতে, সে তো একটা সুস্থ সবল একটা মেয়ে, আমাদের কাছে সেরকম ইনফরমেশন দিয়েছে। সেটার হিসাবে আমরা ঠিক আছে স্টার্ট করি। স্টার্ট করতে গিয়ে আমাদের কাছে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আর কি সে স্বীকার করতে বাধ্য হয়েছে। সে আমাদের কাছে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক তথ্য দিয়েছে। প্রত্যেকটা তথ্য আমরা কিন্তু যাচাই করেছি, প্রত্যেকটা মিথ্যা। কারণ একজন যখন কোনো তথ্য দিবে আমরা তো যাচাই করবো, গায়ের জোরতে কিছু করবো না। দেখেছি প্রত্যেকটা তথ্য সে মিথ্যা, তার সত্য কোনটা সত্য শেষে দেখা যাচ্ছে সে হত্যা করেছে এবং শেষে বোরকা কোথায় ফেলে রাখছে, পরে সেখানে রাত্রে আমরা উদ্ধার করছি। ধন্যবাদ আপনাদেরকে, আসলে পুলিশ বাহিনীকে। যে আমার বাড়ি কুলোড়া, মানে কুলোড়া যে 18 ঘন্টার মধ্যে একটা ক্লুলেস ঘটনা আসলে আপনারা উদ্ধার করতে পেরেছেন, সেজন্য জেলা পুলিশকে ধন্যবাদ। পাশাপাশি আপনার কাছ থেকে যেটা পাওয়া, আমরা টেলিভিশনে যারা কাজ করছি, এক কথায় দিচ্ছে আর কি, যে আপনারা কত ঘন্টার মধ্যে কিভাবে এবং কাকে অ্যারেস্ট করলেন, পরবর্তী বছর কি গ্রহণ করেছেন, আসলে সে কি দর্শিত হয়েছে কিনা, এক কথা। এটা উত্তর হয়ে গেছে। ভাই দূর এটা 30 সেকেন্ডে মানে এক ক্লিপে। প্রাথমিকভাবে ডাক্তারের সঙ্গে আমরা কথা বলেছি, ডাক্তার এগুলো সম্পর্কে রেফ হয়েছে কিনা ডাক্তারের মতামত আমরা এখনো পাইনি। তবে ডাক্তারের মতামত পেলে, সুস্পষ্ট মতামত পেলে আমরা এটা বলতে পারবো সে আসলে রেপ হয়েছে কিনা। তবে রেপের চেষ্টা করছে, রেপ করতে সে চিৎকার করে যখন তার মুখ আটকে রাখে, মুখ আটকে তাকে গলা টিপে হত্যা করে। এটা হলো প্রাথমিকভাবে আমরা তার কাছ থেকে, বিশেষ করে একুশ যে সে তার কাছ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি। এবং খুব অল্প সময়ের ভিতরে আমরা যখনই লাশ পেয়েছি, ওখানে দেখতে লাশের সন্ধান পেয়েছি। লাশের সন্ধান পাওয়ার পর থেকেই আমরা 4 ঘন্টার ভিতরে কিন্তু আমরা স্থানীয় মানুষের সহযোগিতায় খারাপ ব্যক্তি যে তার আচরণ, এটা দেখে কিন্তু আমরা একুশকে আমরা কিন্তু সন্দেহ করি। তারপরে আমরা মূল বিষয়টা রাত্রে বিশেষ করে জুনেদ মিয়াকে আমরা ওখানে মানুষের যে ওই এলাকায় ঘোরাফেরা করছে এবং তার যে প্রিভিয়াস সে যে এই কাজগুলো করছে, এরকম স্বভাব আছে, সেটার উপর নির্ভর করে আমরা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আটক করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদের কাছে এটা স্বীকার করছে যে সেই ঘটনার সঙ্গে সরাসরি সে জড়িত এবং করেছে, এবং সেই হিসেবে আমরা পরবর্তীতে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আরো এভিডেন্স আছে সেগুলো কালেকশনের চেষ্টায় আছে। রিপোর্টটা কবে আসবে? আসলে এটা সময় লাগে, আনুমানিক আসলে বলা যায় না। এটা ডক্টরের যত দ্রুত সম্ভব হবে আর কি, যত দ্রুত সম্ভব। মাননীয় পুলিশ সুপার মহোদয়, আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যক্রমে হলে যে দুর্ঘটনাটি ঘটেছে আমাদের পুরো জেলায় এবং বাংলাদেশে, যেটা সোশ্যাল মিডিয়া আমাদের গণমাধ্যমে এসেছে এবং পুরো বাংলাদেশ এই ঘটনাটি জানে। আমরা মর্মাহত সংবাদকর্মী হিসেবে এবং জেলাবাসী হিসেবে আমরা আশান্বিত আপনারা যেভাবে ভূমিকা নিয়েছেন। পুলিশ প্রশাসন, আমি ওই এলাকায় আমার বাড়ি, গ্রামের বাড়ি কুলাউড়া, তো পুলিশ যেভাবে অ্যাক্টিভিটিস দেখিয়েছে, এলাকার মানুষ সন্তুষ্ট। আমি এলাকার মানুষ হিসাবে এলাকার মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে এত অল্প সময়ে, আমার বাড়ি কুলাউড়া ব্রাহ্মণবাজার ইউনিয়নে, আমি পেশাদারিত্বের কারণে আমি মুরাদাবাদ শহরে থাকি এবং মানব জমিনে কাজ করি। আমার নাম হচ্ছে ইমাদুদ্দিন। তো খুবই আমরা এলাকার মানুষ, আমি অনেকের সাথে কথা হয়েছে এবং এলাকার অনেক মানুষই এসেছেন এই জায়গায়, নিচে আছে, ওনারা এই জায়গায় আসেননি। সবাই আপনাদেরকে, পুলিশ প্রশাসনকে, কুলাউড়া এবং জেলা থেকে যারা গেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। আমি জানতে চাচ্ছি যে এই ঘটনার সাথে আর কেউ সম্পৃক্ত আছে কিনা,
এবং আমরা জেনেছি যে তার সহপাঠী নিয়ে বের হয়েছিল, মানে কোচিং এ যাওয়ার পথে বা আসার পথে তার সহপাঠী ছিল, তাদের কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা এইটা আর কি। সেগুলো তার সহপাঠীদের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি, যেমন সে কি পোশাকে ছিল, তারপরে জুনেল মিয়া ওই একজন সহপাঠীর পিছু নিয়েছিল গত 3 দিন ধরে। এইসবগুলো কিন্তু ক্লু বলছি। তো আগে আসলে তার সহপাঠী, এলাকার সাধারণ মানুষ সবাই আমাদেরকে বিভিন্ন রকম তথ্য দিয়ে সহযোগিতা করেছে, এবং এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সেটার জন্য এখন আমাদের ইনভেস্টিগেশন কেবল ইনিশিয়াল স্টেজ, সেগুলো আমরা তদন্ত অব্যাহত আছে কি দেখি। আমরা প্রাথমিক যে তদন্ত করেছেন যেটা শুধু এই যে ঘটনা, মানে রেপ করার জন্য বা তাকে প্রেমের প্রপোজাল দিছে এইটা ইগনোর করার জন্য, এই শুধু এটা কি না অন্য কোনো পারিবারিক দ্বন্দ্ব বা দ্বন্দ্ব বা প্রাথমিকভাবে অন্য কোনো কিছু লেলিয়ে দিয়েছে কিনা এরকম কোনো কিছু, কারণ তাদের সঙ্গে ওই রকম ভাবে আমরা তথ্য নিয়েছি, তাদের সঙ্গে কোনো পারিবারিক কোনো সমস্যা এখন পর্যন্ত আমরা পাইনি। এখন এগুলো আছে কিনা এটা নেপথ্যে সেগুলো আমরা এখনো তদন্তের পর্যায়ে যেতে পারবো। তো প্রাথমিকভাবে ওই ব্যক্তির যে 21 তার চরিত্র এলে এমন কিন্তু বলবে 6-7টা ঘটনা ঘটিয়েছে, সেই জায়গা থেকে কিন্তু তাকে সন্দেহের তালিকায় সে, এবং সে এই কাজ করার জন্যই, বিশেষ করে এই সে রেপ করার জন্যই তাকে আমার একটা প্রশ্ন, কিন্তু মামলায় যেমন হলো নারী নির্যাতন সংক্রান্ত মামলা বাংলাদেশে যেমন হচ্ছে, বিশেষ করে মৌলভীবাজার জেলায় ব্যক্তি যাদেরকে অ্যাকিউজড হিসাবে, যাদেরকে সন্দেহ করে ধরা বলি বা আসামির তালিকা যাদেরকে ইনভেস্টিগেশনে আমরা পাই, এদের শাস্তিরই একটা কিন্তু ভালো উল্লেখযোগ্য সাফল্য কিন্তু মৌলভীবাজারে আছে। যেমন মে মাসে কয়জনের, মে মাসে আমার জানা মতে 4 জনের হলে যাবজ্জীবন হয়েছে নারী নির্যাতনের মামলায়। এটা কি মার্ডার ছিল না শুধু নারী নির্যাতন, এটা তো নারী নির্যাতন তো এলো যে মার্ডার থেকে শুরু করে মার্ডার, তারপরে গায়ে অ্যাসিড মারা, সবকিছু দিয়ে আর কি, মানে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলায়। এবং এই মামলাটাতে কিন্তু মানে সফলতা কিন্তু পুলিশের থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই জিনিসটাও প্রচার করতে হবে, এই বিষয়টা প্রচার করতে হবে এই জন্য যে না, কেউ এই ধরনের অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। এই যে আপনি যেটা বলছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা অবশ্যই এক্সপার্ট অপিনিয়ন, বিশেষ করে যে সমস্ত হসপিটালের রিপোর্ট, তারপরে ভিসারা রিপোর্ট, এই সমস্ত গুলো পেলে মানে কোন রকম বিলম্ব ছাড়াই যত দ্রুত সম্ভব আমরা এই মামলা চার্জশিট দিতে পারবো। এখানে দেরি করার কোনো সুযোগ নেই। ইনভেস্টিগেশন একেবারে শেষ পর্যায়ে বলা যায়, শুধু রিপোর্ট গুলো পাবো, আমরা দিয়ে দেবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রবির বাজার নিউজ।